যদি একটু জানাতেন। আমরা তো এগুলো উঠেছি পানির কারণে ভরপুর পানি হয়, বন্যা বাতাস হইলে আমরা কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে তাদের বাসস্থান। নদীর পাড়ে বসবাস করে নদীর ঝড়ের ও পানি থেকে বাঁচার জন্য তেনারা মাছাং বাহিনী এরকমভাবে উপরে বসবাস করতেছেন, কারণ কাছেই এই মেঘনা নদী। কেন তারা এই ব্যবস্থা করেছেন এ সম্পর্কে জানবো আমাদের এই জেলে ভাইয়ের কাছ থেকে, যিনি অনেক পরিশ্রম করে এভাবে জীবন সংগ্রাম চালাচ্ছেন। এই হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠের উপরেই এই নদীর ঝড় থেকে কিংবা নদীর ঢেউ থেকে বাঁচার জন্য এখানকার মানুষ এই পদ্ধতি অবলম্বন করেছেন, অর্থাৎ ঘরকে এত উঁচুতে করেছেন। কথা বলবো এই ঘরের মালিকের সঙ্গে। আমি কথা বলার জন্য এই ঘরের উপর উঠতেছি, অনেক উপরে। এটা হচ্ছে ওনাদের মুরগির খোপ, মুরগি এখানে রাখেন, কারণ এই হচ্ছে মেঘনা নদী। যদি জোয়ার হয়, অর্থাৎ নদীতে যদি পানি বেশি হয়, তাহলে এই এলাকা পুরোটাই ডুবে যায়। ফলে এখানকার মানুষের জীবন অনেক ঝুঁকিপূর্ণের মধ্যে থাকে। আর এই ঝুঁকিপূর্ণ ও পানির থেকে মোরগগুলো বাঁচানোর জন্য তিনি এই পদ্ধতি ব্যবহার করেছেন, অর্থাৎ মাটি থেকে অনেক উঁচুতে তিনি মোরগের বাসা বানিয়েছেন। কারণ সকল প্রাণী কিন্তু বাঁচতে চায়, বাঁচার অধিকার সকল প্রাণীরই রয়েছে পৃথিবীতে। ভিউয়ার্স, এই হচ্ছে ওনাদের ঘর। ওনারা এই ঘরে থাকেন। এটা অনেক ঝুঁকিপূর্ণ ঘর। শুনবো ওনাদের কাছেই ওনারা কীভাবে জীবনযাপন করতেছেন, কীভাবে জীবন কাটাচ্ছেন। ভাই, এই যে ঘর উপরে একদম অনেক উঁচুতে উঠেছেন, এর উঠানোর কারণটা কি আমাকে যদি একটু জানাতেন। আমরা তো এগুলো উঠেছি পানির কারণে ভরপুর পানি হয়, বন্যা বাতাস হইলে আমরা কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে বন্যা এবং নদীর পানি থেকে বাঁচার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। নদীতে যখন প্রচুর পানি ওঠে, আপনাদের এখানকার যে এলাকা রয়েছে এটা একদম ভরে যায় না? যারা বাচ্চা রয়েছে তাদের পরিস্থিতি কেমন? বেশি পরিস্থিতি খারাপ হইলে আশ্রয়কেন্দ্র যাইতে গিয়ে পানির কারণে আশ্রয়কেন্দ্রে চলে যেতে হয়। সামান্য একটু পানিতেই আপনাকে এখান থেকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয়, যেহেতু বেবি বাচ্চা হয়েছে। রাত্রি যখন পানি ওঠে তখন কিভাবে জীবনযাপন করেন, কি কাজ করেন? এর আগে আমাকে বললে দেয় আপনারা আবহাওয়া বেশি খারাপ, আপনারা আশ্রয় কেন্দ্র যান গিয়া। ধরেন আবহাওয়া ভালো আছে, যেমন কিছুদিন আগে আবহাওয়া ভালো ছিল, কিন্তু জোকাল ছিল, পানি অনেক বেশি ছিল, তখন আবহাওয়া কিন্তু ভালো, কিন্তু আমরা যেটাকে বলি জোকাল, তো সে সময় কি করেন? তখন তো এটা ভরে যায়, পানি ভরে গেলে আবার পানি নামিয়ে যায়, তখন আপনারা এই উপরে থাকি। আর এদিকে তো নিচে নামার কোনো ব্যবস্থা হয় না, আর নামতে পারেন না। পানি শুকিয়ে গেলে, পানি শুকালে, অর্থাৎ এখান থেকে যখন পানি নিচে চলে যায়, একদম শুকিয়ে যায়, তখন নামতে পারেন না। আসা যাওয়া তো একদম কঠিন, বন্ধ হয়ে যায় পানি থাকলে। আমরা আচ্ছা, বর্তমান সরকার কিন্তু অনেক কাট করেছেন এবং অনুদান দিচ্ছেন, আমরা জেনেছি অনেক অনুদান দিচ্ছেন। আপনাদের জীবন সেখানে অনেক ঝুঁকিপূর্ণ, আপনারা কি কোনো অনুদান বর্তমান সরকারের কাছ থেকে পেয়েছেন কিনা? না, আমরা কিছুই পাই না, আমরা জেলের কাছে চাউল গেলি আমরা পাইতে আসি না। আপনার তো অরিজিনাল জেলে, যেহেতু মেঘনা নদীর পাড়ে বসবাস করতেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি দেখাইছি এটি হচ্ছে আপনাদের সেই মেঘনা নদী, যাকে আমি বারংবার রাক্ষসী বলেছি, কারণ আপনি স্ব-ইচ্ছা দেখতে পেয়েছেন যে এখানকার মানুষগুলোর জীবনকে একদম দুর্বিষহ করে তুলেছে, অনেক কষ্টে, যা ভাষায় বোঝানো সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি। তবুও আমার এ সম্মানজনক মহোদয়, জেলে মহোদয়, অরিজিনাল জেলে হওয়ার সত্ত্বেও তিনি জেলে কাঠ পাচ্ছেন না, কিংবা কিছুদিন, অর্থাৎ গত মাস 2 আগেও জেলে কাঠের চাল দিয়েছে নাকি? তাহলে ওনারা এখনো চাল পান নাই, কারণ কি? চাল না পাওয়ার কারণ? আপনার কি জেলে কাঠ আছে? ইনশাআল্লাহ আমার জেলে কাঠ আছে, আমার কাঠ আছে। বর্তমান সরকার আসার পর একবারও কি চাল পেয়েছেন কি? চাল আপনার 2 অভিযানের মধ্যে দিছে, যে 2 মাসের অভিযানের ভিতরে একবার দিয়েছে, যে আপনার কি চাল পুরা দেন।
আচ্ছা 85 কেজি রেখে চাইলে এমনি করে ছোট বস্তাটি কয় কেজি করে থাকে 25 কেজি, 25 কেজি না 30 কেজি আমরা এক বস্তা করে হয় ছোট এক তাহলে বস্তা 85 কেজি চালের ভিতরে আপনি 30 কেজি চাল জি পেয়েছেন না? জি তাহলে শুনতে পেয়েছেন উনি অরিজিনাল জেলে কাঠ থাকার সত্ত্বেও যতবার চাল দিয়েছে তত না পায়নি, কিন্তু একবার পেয়েছেন 85 কেজি চালের ভিতরে মাত্র 30 কেজি। প্রশ্ন থাকলো বাকি চালগুলো কোথায় গেল, কে এই চালগুলো আত্মসাৎ করেছে? এই প্রশ্ন থেকে গেল জাতির কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, যেখানে ওনাদের জীবন খুবই দুর্বিষহ। এখানে ওনারা থাকেন, ছোট্ট একটা বিছানা। আপনার পরিবারের সদস্য কয়জন আছেন? আমরা 5 জন 5 জন। 5 জনের জন্য এখানে একটি বিছানা রয়েছে, এখানে পড়ার টেবিল রয়েছে, হয়তো বাচ্চারা পড়াশোনা করে। এখানে আরও একটা থাকার রুম রয়েছে, হয়তো ভিতরে মহিলা রয়েছে, আমি যাব না, কেন মহিলাদেরকে ক্যামেরার সামনে আনা আমার কাছে ইতস্তত লাগে। তো এইভাবেই তারা দেখেন তাদের যাযাবর জীবন কাটাচ্ছেন। ঘরের ভিতরে দেখেন, ঘরের ভিতরে হাঁস পালন করতেছেন ওনারা। এই যে এই হচ্ছে হাঁস, এই হচ্ছে ওনাদের হাঁস। এই হাঁস ঘরের ভিতরে পালন করতেছেন, নিচে কিন্তু পানি। এখানেও হাঁস রয়েছে। এটা হচ্ছে ওনাদের কষ্ট হইছে ওনাদের এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের পরিস্থিতি দেখুন, এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। ওনারা এখানে রান্না করেন, এখানে ছেলে মেয়েদের নিয়ে এখানে থাকে। দেখেন শোয়ার মতো এখানে, মানে বসে যে ভাত খাবে, এসে ভাত খাওয়ার মতো কোনো সুন্দর পরিস্থিতি নেই। এ হচ্ছে ওনাদের ভাঙা অংশ। পানি যদি বেশি ওঠে তাহলে এখান থেকে দমার, মানে আমরা যেটাকে ঢেউ বলি, সে ঢেউয়ের পানি এখান থেকে আসে, হয়তো পানি আসে কিনা। যে পানি আসলে আমরা একটু জায়গা রাখছি, আমরা পানির সমস্যা হইলে যেন কি নামন টাউনের বুঝতে পেরেছেন? তাহলে তাদের জীবন কত ঝুঁকিপূর্ণ। শুধু উনার জীবনই নয়, উনার মতো এখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন। তাদের প্রত্যেকেরই একই অবস্থা। ওই ঘরটি দেখেন, ওই ঘরের পানি ওঠার সাথে সাথে কিন্তু ওই ঘরের ভিতরে পানি প্রবেশ করে, আমরা দেখি বুঝতে পেরেছি, যার চতুর্দিকে জানালা দেওয়া হয়েছে। আর একটি ঘর যা অস্তিত্বহীন হয়ে পড়েছে। এইভাবে প্রত্যেকটি ঘরের পরিস্থিতি এখানকার এই একই অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরের যে পালাগুলো রয়েছে, অর্থাৎ খুঁটিগুলো রয়েছে, সেই খুঁটিগুলো নরবরে দুর্বল অবস্থায় রয়েছে। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যদি নদীর ঢেউ বেশি হয় তাহলে হতে পারে ভেঙে যেতে পারে, তাই এদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ। এই ব্লকগুলো এখানে রেখেছে বেশি কিছুদিন হয়নি, অল্প কয়েক মাস এই ব্লকগুলো এখানে রেখেছে। এই যে এবছর, অর্থাৎ এ বছরে এ ব্লকগুলো বানিয়ে এখানে রেখেছে। তার পূর্বে এদের জীবন কত ঝুঁকিপূর্ণ ছিল। ভিডিওতে দেখতে পারতেছেন যে এখানে বেশ কিছু ঘর রয়েছে, যাদের প্রত্যেকটি ঘর এবং প্রত্যেকটি ঘরের মানুষ এই ঝুঁকিপূর্ণতার সাথে রয়েছে। আরেকটি ঘর আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে, এই ঘরের টিন একদম ছিঁড়ে গিয়েছে, অর্থাৎ যখন এই নদীর পানি ফুসে উঠেছে ও বাতাস বেড়ে গিয়েছে ঢেউয়ের সাথে, এই ঘরের টিনগুলো ছিঁড়ে গিয়েছে, টিনগুলো আর নেই। এভাবে জীবন কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষগুলো। এটার ঠিকানা হচ্ছে দৌলতখান উপজেলার থানার সংলগ্ন লঞ্চঘাট। লঞ্চঘাটের মানুষের এই পরিস্থিতি। আমি বর্তমান মৌলভীবাড়ি, না এটা হচ্ছে মৌলভীবাড়ি। আমি বর্তমান সরকারের অধীনে থাকা ভোলা জেলার 2 আসনের এমপি মহোদয় জনাব হাফিজ ইব্রাহিমের কাছে আকুল আবেদন জানাই, তিনি যেন এখানকার মানুষকে ঘুরে দাঁড়ানোর একটি ব্যবস্থা করে দেন এবং যত অনুদান রয়েছে সরকারি, এনাদের যাতে ব্যবস্থা করে দেওয়া হয় তাদের জীবনকে কাটানোর জন্য। ওনারা একটা সাইড বেরি চেয়েছেন, না বেরি বলতে এই যে মিল দিয়ে একটা সাইড বেরি চাইছে এদিক দিয়ে, তো মানে একটা বেরি করার জন্য, একটা রোড করার জন্য, যে লজ গাড়াতে শুরু করি। হ্যাঁ, এই বন্ধু একটা বেরি চাইছে আমাকে বিলির মাসে এমপি চাইছেন। আচ্ছা, তারপর এম বিষয়ে কি বললেন? এমপি চাই কইছে আল্লাহর হুকুম মতন যদি হইতে আমরা ইনশাআল্লাহ এমপি করে দিই। তাহলে এমপি স্যারের কাছে অলরেডি আবেদন করা হয়েছে। লঞ্চঘাট থেকে আমি এই ঘরগুলোর অপোজিট সাইডে হচ্ছে লঞ্চঘাট, বেশি দূরে নয়, অপোজিট সাইডে লঞ্চঘাট রয়েছে। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ওনারা একটি বেরি চেয়েছেন যাতে বেরির
অতিক্রম করে পানি এসে ওনাদের জীবনকে ধ্বংসলীলা করতে না পারে, ওনারা এই ঝুঁকি থেকে বাঁচতেছেন। তো বর্তমান সরকারের অধীনে থাকা ভোলা 2 আসনের জনাব সংসদ সদস্য জনাব হাফিজ ইব্রাহিমের কাছে এই আকুল আবেদনটি রয়ে গেল, তিনি যেন এটাকে গুরুত্ব সহকারে দেখেন।